একটা ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত করে নিতে পারলে মাধ্যমিক ভৌত বিজ্ঞানের যত লেখচিত্র আছে তোর সব কনসেপচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা এইটুকু ভালো করে জেনে গেছিস এই সেগমেন্টটার নাম পকেট ধামাকা, যার প্রথম এপিসোডে জৈব রসায়নের সব রকমের বিক্রিয়া ক্লিয়ার হয়ে গেছে, দ্বিতীয় এপিসোডে অজৈব রসায়নের সব প্রস্তুতি ক্লিয়ার হয়ে গেছে, তৃতীয় এপিসোডে সম্পূর্ণ আইইউপিএসসি নোমেনক্লেচার ক্লিয়ার হয়ে গেছে, আর 4 নম্বর এপিসোডে ভৌত বিজ্ঞানের সব একক মাত্রা ক্লিয়ার হয়ে গেছে। আজকের এই 5 নম্বর এপিসোডের সব লেখচিত্র আমি শেষ করে দেবো। চল আর বেশি দেরি নয়, প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে তোকে একটা কথা বলে রাখি, তোরা হয়তো জানিস যে বেশিরভাগ লেখচিত্র ব্যাপারটা গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকেই আছে। সেই কারণে আমরা প্রথমে গ্যাসের আচরণগুলো করে নেব, তারপরে এর যে পরবর্তী চ্যাপ্টার্স গুলো যেগুলোতে লেখচিত্র রয়েছে সেই প্রত্যেকটা জায়গা আমি তোর কভার করে দেবো উইথ প্রপার লজিক। তাহলে চল প্রথমেই দেখ বয়েলের সূত্রের লেখচিত্র। তোরা প্রত্যেকে জানিস বয়েলের সূত্রটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু 1/p। অবশ্যই যখন কি কি ধ্রুবক থাকে তুই কমেন্ট সেকশনে লিখে দিচ্ছিস, এবং তুই এখান থেকে একটা জিনিস খুব ভালো করে জানিস, ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p করে নেওয়া যায়। তাহলে পিভি ইকুয়াল টু ধ্রুবক এখান থেকে আমরা লিখতেই পারি। যেটা কি টেক অ্যাওয়ে সেটা কি, এখানে ভি এবং পি পরস্পরের ব্যস্তানুপাতিক, মানে একটা যদি বাড়ে তাহলে আরেকটা কমবে। কি করে বুঝবো দাদা? এক চান্সে চোখে দেখে আমি বলছি, দেখ ভিটা আছে v/1, মানে ভিটা ওপরে আছে আর পিটা তলায় আছে, দেখ 1/p। যদি এই রকম সম্পর্ক থাকে তাহলে বুঝবি এরা ব্যস্তানুপাতিক। আর যদি এরা পাশাপাশি থাকতো, মানে ধরো x প্রপোর্শনাল টু y আছে, মানে xও আর ওয়াইও দুজনেই ওপরে দুজনেই পাশাপাশি, তাহলে স্বাভাবিক এরা সমানুপাতিক সম্পর্কে আছে, মানে এটা বাড়লে এটাও বাড়বে, এটা কমলে এটাও কমবে। একদম ক্লিয়ার? চলো এইবার এক এক করে দেখি। প্রথমেই দেখো যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে পি বনাম ভি লেখচিত্র। এটা আরেকভাবেও দিতে পারে, ভি বনাম পি লেখচিত্র। যাই দিক ভাই একই প্রকৃতি হবে। ভালো করে মন দিয়ে দেখ, ভি প্রপোর্শনাল টু 1/p বা পি প্রপোর্শনাল টু 1/v লেখা যায়। তার মানে তুই একটা জিনিস বুঝতেই পারছিস যে ভি আর পি পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক। আর একটা বিষয় খুব ভালো করে মাথায় রেখে দে, যদি সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে তার লেখচিত্র হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। এগুলো সব আমি তোকে কারণ বলবো, বাট আপাতত একটুখানি শুনে রাখ। মূল বিন্দুগামী সরলরেখা। যদি কোনো সম্পর্ক ব্যস্তানুপাতিক হয় তাহলে তার লেখচিত্রটাকে আমরা বলে থাকি সমপরাবৃত্ত, যেগুলো তোরা বছরের শুরু থেকে শুনে আসছিস। এবার তুইও বুঝতে পারছিস, আমিও বুঝতে পারছি, এখানে পি আর ভি এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। দাদা পি বনাম ভি বলে দিয়েছে, পিটাকে তুমি প্লট করে দাও ওয়াই অ্যাক্সিসে, ভিটাকে তুমি প্লট করে দাও এক্স অ্যাক্সিসে, এরা পরস্পরের ব্যস্তানুপাতিক। তার মানে একদম পরিষ্কার যে লেখচিত্রটা এইরকম সমপরাবৃত্তই হবে। একদম ক্লিয়ার? প্রকৃতিটাও কিন্তু অবশ্যই নিচে মেনশন করবে, যখন লেখচিত্র লিখবে নিচে লিখে দেবে যে এটা কিসের লেখচিত্র হচ্ছে, বা উপরে লিখে দেবে কিসের লেখচিত্র হচ্ছে। খুব মন দিয়ে এগুলোকে ফলো করবে। যদি তোকে বলে পি বনাম 1/v লেখচিত্র, ভালো করে মন দিয়ে শোন, আমরা কি সম্পর্ক দেখেছি? ভি প্রপোর্শনাল টু 1/p বা পি প্রপোর্শনাল টু 1/v। একদম কারেক্ট। তুই আমাকে একটা কথা বল, তোকে যখন পি এবং ভি এর মধ্যে সম্পর্ক কি, আই রিপিট, পি এবং ভি, নট 1/v, পি ভি এর মধ্যে সম্পর্ক বললে ব্যস্তানুপাতিক সম্পর্ক হতো। বাট যদি তোকে বলে দেয় পি এর সঙ্গে এই পুরো 1/v টার কি সম্পর্ক, তুই ধরে নে, তুই পিটাকে ওয়াই ধরে নে আর এই পুরো 1/v টাকে তুই এক্স ধরে নে, তাহলে হয়ে গেল না ওয়াই প্রপোর্শনাল টু এক্স। তুই বলবি দাদা তুমি বহুত বাজে লোক আছো। কেন? আগেরটাও তাই হতো। হ্যাঁ, কি করে? না তুমি ধরো পিটাকে তুমি ওয়াই ধরো আর ভিটাকে তুমি এক্স ধরো, এবার করে দেখাও তো। আমি বলছি আচ্ছা, পিটাকে যদি আমি ওয়াই ধরি তাহলে ওয়াই প্রপোর্শনাল টু, তুই ভিটাকে এক্স ধরেছিস তো, তাহলে তো 1/x হয়ে গেল। এইটা আর এটা কোথায় সেম হলো ভাই? আচ্ছা, মানে এখানে পুরো 1/v টাই আমার মেন আলোচনার জায়গা। পুরো 1/v টাকেই আমি এক্স ধরে নিয়েছি। আগের বারে আমি শুধুমাত্র ভিটাকে ধরেছিলাম, আগের বারে আমরা পি বনাম ভি করেছিলাম, এইবারে পি বনামই গোটা 1/v। তার মানে ওটা ওয়াই প্রপোর্শনাল টু এক্স এর মতো। তার মানে এটা একটা সমানুপাতিক সম্পর্ককে রিপ্রেজেন্ট করছে। যদি তোর কাছে এই পুরো বিষয়টা ক্লিয়ার থেকে থাকে তাহলে তোকে আর আলাদা করে আমাকে বোঝানোর কিছু নেই, আমাকেও আর আলাদা করে তোকে শেখানোর কিছু নেই। তুই নিজেই করে দিতে পারবি যে পি বনাম 1/v লেখচিত্র, যেখানে পিটা যেহেতু আগে আছে ওটাকে ওই জন্য ওয়াই অ্যাক্সিসে প্লট করলাম, ভি 1/v টা যেহেতু পরে আছে সেটাকে এক্স অ্যাক্সিসে প্লট করলাম, সেইটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। আশা করতে পারি একদম ক্লিয়ার আছে, পরিষ্কার। চলো
নেক্সট, পিভি বনাম ভি এবং পিভি বনাম পি লেখচিত্র। খুব মন দিয়ে যদি তুই খেয়াল করে দেখিস তাহলে দেখবি বয়েলের সূত্রে তুই লাস্টে কি পেলি, পিভি ইকুয়াল টু ধ্রুবক। মানে তুই পি এর মান ভি এর মান যতই পরিবর্তন কর না কেন পিভির মান সব সময় ধ্রুবকই থাকবে। দাদা একটা উদাহরণ দিয়ে বলো। আমি বললাম আচ্ছা, তুই ধরে নে আগে পি এর মান পি ছিল, ভি এর মান ভি ছিল, তখন তুই বল পিভির মান কি ছিল? দাদা পিভি ছিল। আচ্ছা তুই এক কাজ কর তো, তুই প্রেসারটাকে দ্বিগুণ কর, তার মানে হয়ে গেল না টুপি। ঠান্ডা পড়েছে কিন্তু, এটাই দরকার। এবার একটুখানি মন দিয়ে শোন, দাদা বয়েল কি বলে? বয়েল বলে প্রেসার আর ভলিউম ব্যস্তানুপাতিক। তার মানে যদি প্রেসারটাকে দ্বিগুণ করে দিই ব্যস্তানুপাতিক হওয়ার জন্য ভলিউমটা অর্ধেক হয়ে যাবে, তার মানে v/2 হয়ে যাবে। একদম ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল 2p, তাহলে এটা কমে গিয়ে অর্ধেক হয়ে গেল v/2। আচ্ছা দাদা এইবার চাপ আর আয়তনের গুণফল কত? আমি বলছি 2p ইন্টু v/2 হয়ে গেল আবার pv। তার মানে তুই খেয়াল করে দেখ, p চেঞ্জ হতে পারে, v চেঞ্জ হতে পারে, pv সব সময় ধ্রুবক থাকবে। ওই জন্যই তো pv ইকুয়াল টু ধ্রুবক বলা হতো। তার মানে দাদা এর লেখচিত্রটা হবে কেমনি? আমি বলছি দেখ, এই বরাবর আমি প্লট করব পিভি, আর এই বরাবর আমি প্লট করব ভি, কিংবা যখন পি বলে দেবে তখন পি। এই লেখচিত্রটা হবে এমনি, মানে তোকে যদি পিভি বনাম ভি বলে তাহলে ভি অক্ষের সমান্তরাল সরলরেখা, যদি পিভি বনাম পি বলে তাহলে পি অক্ষের সমান্তরাল সরলরেখা। কেন ভাই? তুই ধর পি এর মানটা বা ভি এর মানটা তুই এখানটায় ধরেছিস, সেই সময় পিভির মান কত? পিভির মান এখানে। তুই ধর এখানটায় বাড়িয়ে নিলি একটুখানি, ভ্যালুটা ধর তুই একটু বাড়িয়ে নিলি, তুই ধর পি বা ভি এর মান একটু বাড়িয়ে নিলি, তখনও তোর পিভির মান কোথায়? এখানে। তুই ধর আরেকটু বাড়িয়ে নিলি, তখনও তোর পিভির মান কোথায়? এখানে। আচ্ছা তার মানে পি এবং ভি এর মান বাড়ছে কমছে, বাট পিভির মানটা সবসময় ধ্রুবক আছে। একদম ক্লিয়ার? চলো আচ্ছা দাদা এইটা যেমনি এক্সপ্লেন করলে আমাকে একটু এইটা এক্সপ্লেন করো তো, যে কেন সমানুপাতিক সম্পর্কের লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা? ভেরি গুড কোয়েশ্চেন। চলো দেখি, ধরো আমি 1/v এর মানটা এই জায়গাটায় নিলাম, তখন পি এর মান কত হবে? না লেখচিত্রের মাধ্যমে দেখি পি এর মান এখানে হবে। আচ্ছা তুই এক কাজ কর তো, তুই 1/v এর মানটা একটু বাড়িয়ে নে, বাড়িয়ে নিলাম, তখন তুই পি এর মান। আচ্ছা মানে 1/v এর মানটা যখনই আমরা বাড়ালাম আমার পি এর মানটাও অটোমেটিক্যালি লেখচিত্রের মাধ্যমে বেড়ে গেল। এই জন্যই সমানুপাতিক সম্পর্ককে প্রকাশ করার জন্য মূলবিন্দুগামী সরলরেখাকে ইউজ করা হয়। একদম ক্লিয়ার? আচ্ছা এইটার কি সাইন্স? আমি বলছি ধর তুই ভি এর মান এখানে নে, তখন তোর পি এর মান কোথায় আসছে? এখানে আসছে। তুই যখন ভি এর মানটাকে বৃদ্ধি করবি, যখন বাড়িয়ে নিবি, তখন তোর পি এর মান দেখ তো কোথায় এলো। আচ্ছা আচ্ছা, মানে ভিটাকে বাড়ালে পিটা কমে যাচ্ছে, একটা বাড়ালে আরেকটা কমছে, সেটাই তো ব্যস্তানুপাতিক। তার মানে সেইটার লেখচিত্রই সমপরাবৃত্ত। একদম ক্লিয়ার? পরিষ্কার আছে প্রত্যেকটা কনসেপ্ট। এইবার এখানে যখন তোকে প্রকৃতি লিখতে বলবে কি লিখবি? বুঝে গেছিস নিশ্চয়ই? এইবার যেটা আছে সেটা হচ্ছে, যদি একটা মাত্র টেম্পারেচারের ক্ষেত্রে না দিয়ে ডিফারেন্ট টেম্পারেচারের ক্ষেত্রে দিয়ে দেয়, তখন লেখচিত্রগুলো কেমনি হবে সেখানে এখানে দেখানো আছে ভাই। তোর এখানে পি বনাম ভি লেখচিত্র রয়েছে, সেই পি বনাম ভি লেখচিত্র তোকে তিনটে টেম্পারেচারের ক্ষেত্রে দিয়ে দিয়েছে, T1 T2 এবং T3। জাস্ট একটা বিষয় মনে রাখবি, টেম্পারেচার যত বাড়বে সেই লেখচিত্রটা তত মূলবিন্দু থেকে দূরে চলে যাবে। মানে এইটা দেখ T1 সব থেকে ছোট টেম্পারেচার, তারপরে T2 একটু বাড়লো, দেখ একটু দূরে গেল, T3 একটু বাড়লো, একদম দূরে চলে গেল। ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে টেম্পারেচার যত বাড়বে আমরা তত উঁচুর দিকে দেখাবো। একদম। এখানেও দেখ T1 থেকে T2 হয়ে T3 তে বাড়ছে, তার মানে যত বাড়বে তত উপরের দিকে চলে যাবে। দেখ T1 T2 T3, বুঝতে পেরে গেছো? এইখানে দেখ যখন ভি বনাম 1/p হবে, যখন মূলবিন্দুগামী সরলরেখা, তখন কি করে বুঝবো? না যত টেম্পারেচার বাড়বে তত তার সঙ্গে এক্স অ্যাক্সিস এর অ্যাঙ্গেলটা বাড়বে। দেখ T1 আছে, T1 সবচেয়ে লোয়েস্ট, T1 এর সঙ্গে জানা অ্যাঙ্গেল, T2 একটু বেশি তার সঙ্গে একটু অ্যাঙ্গেল বেশি, T3 সবচেয়ে বেশি তার সঙ্গে অ্যাঙ্গেল সবচেয়ে বেশি। কার? এক্স অ্যাক্সিসের। একদম মনে থাকবে? চলো নেক্সট। এবার যেটা আছে সেটা হচ্ছে লগ পি বনাম লগ ভি লেখচিত্র। আমি এইটা করানোর আগে চার্লসের সূত্রের লেখচিত্রগুলোকে একবার করিয়ে দিতে চাই। চলো, চার্লসের সূত্রের কি কি লেখচিত্র আছে তোরা প্রত্যেকে জানিস। চার্লসের সূত্রটা মেনলি ভলিউমের সঙ্গে টেম্পারেচারের ডিপেন্ডেন্সিটাকে দেখায়। ভলিউম আর টেম্পারেচারের মধ্যে যদি সম্পর্ক হয় তাহলে তুইও জানিস আমিও জানি প্রেসার আর ভরটা ধ্রুবক থাকে। একদম ক্লিয়ার? এবার এই চার্লসের সূত্র দুটো সিস্টেমে হয়, একটা হচ্ছে সেলসিয়াস সিস্টেম যেখানে ছোট হাতে টি ইউজ হয়, একটা কেলভিন সিস্টেম যেখানে বড় হাতে টি ইউজ হয়। তোরা প্রত্যেকে নিউ মার্কেটের গল্পটা আমার মুখ থেকে শুনেই ফেলেছিস। নিউ মার্কেটে গিয়ে ছ্যাঁকা দিবি, লোকজন ছুটবে, টেম্পারেচার বাড়াবি, আয়তন বাড়বে। একদম ক্লিয়ার? আমি নতুন 10 কেও শিখিয়ে দিয়েছি। চল এবার একটুখানি মন দিয়ে দেখ।
যদি আমাকে বলে ভি বনাম ছোটটি লেখচিত্র করতে, তোরা প্রত্যেকেই জানিস যে এই সমীকরণটা চার্লসের সূত্রে ভিটি ইকুয়াল টু ভি জিরো প্লাস ভি জিরো ইন্টু টি বাই 273 এইভাবেই লেখে। দাদা এখানে কার কার প্লট করতে দেয়? আমি বলছি এখানে তোকে প্লট করতে দেবে ভিটি বনাম ছোট হাতের টি, মানে যেটা ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা, সেইটা প্লট করতে দেবে। সবসময় খেয়াল রাখ, এইটা তো তোর ওয়াই অ্যাক্সিসে হয়ে গেছে, এই টিটা তো তোর এক্স অ্যাক্সিস হয়ে গেছে। তাহলে দাদা এই অবাঞ্ছিত জিনিসপত্রগুলো কি? আমি বলছি এগুলোর কিন্তু বহু বড় মানে আছে। দেখ আমাদের 3 প্রকার সমীকরণ শিখতে হয়। একটা তুই শিখেছিস না, ওয়াই প্রপোর্শনাল টু এক্স। হ্যাঁ, মূল বিন্দুগামী সরলরেখা সমানুপাতিক। কেন রে? কারণ ওয়াই ইকুয়াল টু, যদি তুই এই সমানুপাতিক চিহ্নটাকে তুলিস তাহলে একটা ধ্রুবক আসে না, আমরা ওটাকে লিখি এম। এই ওয়াই ইকুয়াল টু এম এক্স, যারা যারা 9-এ লেখচিত্র চ্যাপ্টারটা একটু ভালো করে পড়েছিলি তারা জানিস ওয়াই ইকুয়াল টু এম এক্সটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই জন্যই প্রপোর্শনাল যখন থাকে ওয়াই প্রপোর্শনাল টু এক্স, তখন তার লেখচিত্রটা হয় মূল বিন্দুগামী সরলরেখা, কারণ ওইটাকে ভাঙলে ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপ অফ সমীকরণে আমরা চলে আসি। একদম ক্লিয়ার আছে? যদি লেখচিত্রের সমীকরণ এমনি হয় ওয়াই ইকুয়াল টু সি প্লাস এম এক্স, তখন খেয়াল করে দেখ এইটা আর আগেরটার মধ্যে তফাৎটা শুধু একটা সি এর, শুধু একটা সি এর তফাৎ, বাকি সব সেম। এবং মনে রাখ, সি এর তফাতের জন্য লেখচিত্রটা মূল বিন্দু থেকে শুরু না হয়ে একটু ওপর থেকে শুরু হয়। তবে আরেকটা বিষয় খেয়াল কর, যেহেতু এম এর সামনে পজিটিভ আছে সেই জন্য লেখচিত্রটা সোজাভাবে ওপরের দিকে উঠেছে। এমটা পজিটিভ বলে লেখচিত্রটা ওপরের দিকে উঠেছে। তাহলে এখানটা এমটা পজিটিভ এবং কতটা উঁচু থেকে উঠেছে না সি পরিমাণ উঁচু থেকে উঠেছে। ওয়াই ভার্সেস এক্স এর প্লট। যদি লেখচিত্রটা এমনি থাকতো, সমীকরণটা যদি থাকতো ওয়াই ইকুয়াল টু সি মাইনাস এম এক্স, তাহলে ওয়াই এক্স এর মধ্যে প্লট করো। দাদা এখানটায় আমি দেখতে পাচ্ছি এম এর সামনে নেগেটিভ আছে, তার মানে লেখচিত্রটা উপর থেকে নিচের দিকে নামবে। কতটা উপর থেকে নামলো না, যেটা সি এর ভ্যালু সেটা, তাহলে সি পরিমাণ উপর থেকে আসলো। নিচের দিকে নামলো কেন? তার কারণ যে এম এর ভ্যালুটা আছে সেটা নেগেটিভ আছে। একদম ক্লিয়ার আছে, পরিষ্কার আছে। আমি জাস্ট দেখবো একবার রেকর্ডিংটা হচ্ছে কিনা। তোরা হয়তো অনেকেই জানিস না, এই ভিডিওটা আমি সেকেন্ড টাইম রেকর্ড করছি এবং খুব আশ্চর্যজনক ভাবে আগের বারে রেকর্ডিংটা হয়নি, এবারে হচ্ছে। ভগবানের দয়ায় যেন পুরোটা ঠিকঠাক হয়। মানে অ্যাকচুয়ালি আমার যেহেতু কোনো ক্যামেরা নেই, আমি যেহেতু ফোনের ওপরই পুরোটা দাঁড়িয়ে আছি, আমার এই পুরো চ্যানেলটা প্রায় 200+ ভিডিও আমি করে ফেলেছি, সবটাই কিন্তু ফোনের মাধ্যমে হয়েছে, আমার কোনো ক্যামেরা নেই। এবং এই স্মার্ট বোর্ডটা আর এই ফোনটা, আর এছাড়া আমার কোনো তেমন সেটআপও নেই, আর বাকি আমি আছি, আর কিছু নেই। চল এবার একটুখানি মন দিয়ে দেখ। হ্যাঁ, উপরে কয়টা লাইট লাগিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে। চলো দেখি এইবার একটুখানি এই দিকটা তাকাও। ধরো এখানে কার কার মধ্যে প্লট করতে হবে, ভিটি বনাম টি এর প্লট করতে হবে। তাহলে আমি ভিটি ভার্সেস টি এর প্লট করে দিয়েছি। এইবার একটু মন দিয়ে শোন ভাই, এইটার মতো দেখতে লাগছে এটাকে? তুই বলবি হ্যাঁ, এই তো ওয়াই, এই তো এক্স, আর এই তো সি। ওয়াই ইকুয়াল টু সি প্লাস, আচ্ছা এক্স এর সঙ্গে যেটুকু রয়েছে ওটা এম। আমি বললাম একদম। তাহলে এই সমীকরণটা দাদা ওয়াই ইকুয়াল টু সি প্লাস এম এক্স, মানে এইরকম। একদমই তাই দাদা। এই জন্যই তো আমরা যখন লেখচিত্রটা বছরের শুরুতে মুখস্থ করেছিলাম, ওটা কিছুটা উপর থেকে শুরু হয়েছিল, একদম মনে পড়ছে এখন আমার। আচ্ছা, কতটা উপর থেকে শুরু হয়েছে না সি পরিমাণ, সিটা কত ভি0, একদম ক্লিয়ার। আচ্ছা এই উপরের দিকে গেল কেন? কারণ এক্স এর সঙ্গে যেটা রয়েছে সেটা পজিটিভ, এম এর ভ্যালুটা v0/273, যেটা একটা পজিটিভ ভ্যালু। একদম ক্লিয়ার, এই জন্য উপরের দিকে উঠেছে। দাদা এটাকে পেছনের দিকে বাড়িয়ে দেখাও। দেখালাম। যখনই পেছনের দিকে বাড়াচ্ছি খেয়াল করে দেখ, এইটা পজিটিভ টেম্পারেচার অ্যাক্সিস, তাহলে এটা নেগেটিভ টেম্পারেচার অ্যাক্সিস। একদম ক্লিয়ার। এই নেগেটিভ টেম্পারেচার অ্যাক্সিসের দিকে আমি যদি আমার এই গ্রাফটাকে একটু বাড়িয়ে দিই, সেটা একটা বিন্দুতে ছেদ করে। এই বিন্দুটা একটা নেগেটিভ টেম্পারেচার, যেখানে আয়তন শূন্য, কারণ এখানে আমি কোনো ওয়াই অ্যাক্সিস দেখতে পাচ্ছি না। এই টেম্পারেচারটাকে বলে -273°C বা পরম শূন্য উষ্ণতা। কনসেপ্ট, নো গাছের পাতা সবুজ, নো রাট্টাফিকেশন, পিওর কনসেপ্ট। এই জন্য লেখচিত্রটা এমনি হয়। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এইবার যদি তোর এটা ক্লিয়ার থাকে তাহলে তুই এবার এটা পারবি। লগ পি বনাম লগ ভি লেখচিত্র, এটা যখন আমি এইবারে মাধ্যমিকে, এইবার আগের বারে যেমনি দুটো ব্যাচ বেরিয়েছিল, একটা ব্যাচ বেরিয়েছিল আমাদের শুধুমাত্র ধামাকা ব্যাচ, এইবারে ধামাকা ব্যাচটাকে স্প্লিট করে দেওয়া হয়েছে। প্রথমে ফাউন্ডেশন, তারপরে বেরোবে ধামাকা 2.0।
এবং ফিসটাকেও সেইভাবে স্প্লিট করে দেওয়া হয়েছে, ওয়ান টাইম না নিয়ে টু টাইমে নেওয়া হচ্ছে। মানে একই ফিস জাস্ট 100 টাকা হয়তো বাড়বে, টু টাইমে নেওয়া হচ্ছে। এবং এটা আমার মনে হয় তোরা যারা যারা আগের বারে ফাউন্ডেশনটা সুযোগটা পাসনি, তোরা অনেকে আমাকে বলেছিলি দাদা কনসেপ্টটা শুরু থেকে ক্লিয়ার ছিল না, তারা এইবারে আর কিছু বলতে পারবে না। মানে তারা নয়, মানে পরবর্তী যারা টেনে পড়ছে তারা আর কিছু বলতে পারবে না। চল, এবং এইটা কিন্তু আমি ফাউন্ডেশনে করাইনি এখনো, কারণ এটা তোরা বুঝতে পারছিস একটু হায়ার লেভেল অঙ্ক, একটু হায়ার লেভেল ম্যাথামেটিক্স। খেয়াল করে দেখ, আমরা প্রত্যেকে জানি পিভি ইকুয়াল টু ধ্রুবক, বয়েলের সূত্রানুযায়ী। এবার দাদা যেহেতু লগ দেখতে পাচ্ছি, আমি দুদিকে লগ নিয়ে নিই। বললো নিয়ে নাও। তাহলে লগ পিভি ইকুয়াল টু লগ কে গো? আমি বললাম একদম। লগের একটা ফর্মুলা আছে জানিস তো, লগ এ বি লেখা যায় লগ এ প্লাস লগ বি। তাহলে এইরকম ভাবে এটাকেও ভেঙে নে, হয়ে গেল না লগ পি প্লাস লগ ভি, একদম ক্লিয়ার, ইকুয়াল টু আছে লগ কে, একদম। আচ্ছা দাদা লগ পি ভার্সেস লগ বি বলেছে, তাহলে আমি লগ পিটাকে এদিকে রেখে লগ ভিটাকে এইদিকে পাঠিয়ে দিই, তাহলেই হয়ে যাবে না ওয়াই ইকুয়াল টু সি মাইনাস এম এক্স এর সমীকরণ। আমি বললাম একদম। খেয়াল কর, এটাই তো তোর ওয়াই, আমি এভাবে জাস্ট লিখে দিচ্ছি, এটাই তো তোর ওয়াই, এটাই তো তোর সি, এই তো মাইনাস এম এক্স, এক্সটা কোনটা? পুরো লগ ভিটা। আচ্ছা দাদা লেখচিত্রটা হবে কি করে? বললাম আচ্ছা দেখি, লেখচিত্রটা এই আঁকছি, এখানটায় আমি একটুখানি লিখে দিই, এইটা আমি একটু সরিয়ে আঁকি, এখানটা আমি লিখে দিচ্ছি লগ পি, এখানটা আমি লিখে দিচ্ছি লগ ভি, একদম ক্লিয়ার। এইবার দাদা একটা জিনিস দেখো, কি না তুমি লগ পি লিখলে ওয়াই, লগ ভি লিখলে এক্স, তাহলে কিছুটা ওপর থেকে শুরু করো, কারণ সি পার্ট আছে, এবং যেহেতু সামনে মাইনাস দেখতে পাচ্ছ সেই কারণে ওপর থেকে নিচের দিকে নামাও, সি মাইনাস এম এক্স এর সমীকরণ। আমি বললাম আচ্ছা, নামিয়ে দিলাম। আচ্ছা কতটা ওপর থেকে নামলো দাদা? আমি বললাম যেটা সি আছে লগ কে, সেই লগ কে পরিমাণ ওপর থেকে নামলো, একদম ক্লিয়ার। আচ্ছা দাদা সবই বুঝলাম, তুমি এখানে আমার স্লোপের ভ্যালুটা বলো তো, আমি এম এর ভ্যালুটা ঠিক বুঝতে পারছি না। আমি বলছি দেখ ভাই মাইনাস লগ ভি আছে তো, যে লগ ভিটা পুরোটাই তোর এক্স, তার মানে আছে মাইনাস ওয়ান ইন্টু লগ ভি, তার মানে এখানে তোর এম এর ভ্যালুটা অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান। এম তো একটা ধ্রুবক, ওয়ান তো একটা ধ্রুবক, মাইনাস আছে সামনে, নিচে লেখচিত্র পাঠাচ্ছে, গল্প শেষ। ভিটি লেখচিত্র এ আমি আর কিছু করতে হবে না, তোরা সব পারবি। তোরা জানিস ভি প্রপোর্শনাল টু টি হয়, ভি প্রপোর্শনাল টু টি মানে তুইও বুঝতে পারছিস, আমিও বুঝতে পারছি, কমেন্ট সেকশনের মধ্যে লেখচিত্রের প্রকৃতি, তাই আমি নিজেই করে দিলাম, ছাড়। এবার তুই দেখ ভিটি লেখচিত্র যদি তিনটে প্রেসারের ক্ষেত্রে দেয়, তাহলে সেই প্রেসার গুলোর ভেরিয়েশন কেমন করে দেখাতে হয়। এবার তোরা প্রত্যেকেই জানিস পরবর্তী কি আসতে চলেছে, চাপের সূত্রের সমীকরণ। তোরা সবাই জানিস পিটি ইকুয়াল টু পি জিরো প্লাস পি জিরো ইন্টু টি বাই 273 হয়। তোকে যদি আমি বলি পি ভার্সেস টি, পিটি ভার্সেস টি প্লট করতে, তুই এক্ষুনি করে দিবি। নেক্সট একই একই সেম সেম কনসেপ্টে পিটি প্লট হয়ে যাবে। তোরা প্রত্যেকে দেখ জানিস যখন পিটি প্লট হবে তখন ভি গুলো রেসপেক্টে করতে হবে, তাহলে ভি গুলো কেমনি করে বাড়ছে, কিভাবে ভেরিয়েশন হচ্ছে, সেটা তোর কাছে এখন ক্লিয়ার। এবার হচ্ছে ভিএন লেখচিত্র। ভিএন লেখচিত্রটা কার? অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো সূত্রে। একই চাপ ও উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অনুবর্তমান, ভি প্রপোর্শনাল টু এন। তোরাও ভালো করে জানিস ভি ভার্সেস এন যদি প্লট করতে দেয় মূল বিন্দুগামী সরলরেখাই হবে। কনসেপ্ট দেখতে পাচ্ছিস, যদি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারিস যে কিছু নামিয়ে দিবি। চল চ্যুতিকোণ বনাম আপতন কোণ একটু দেখা যাক। ধর এটা আঁকলাম, চ্যুতিকোণ আমি এদিকে দিচ্ছি ডেল্টা, আপতন কোণ আমি এদিকে দিচ্ছি আই। এবার একটুখানি খেয়াল কর ভাই, এর লেখচিত্রটা হয় এমনি, এবং এটা কি বোঝাচ্ছে জানিস? বোঝাচ্ছে প্রথমে আপতন কোণ যখন বাড়ছে, চ্যুতিকোণটা হালকা 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 করে কমছে। একটা আপতন কোণের এমন ভ্যালু রয়েছে, একটা আপতন কোণের এমন ভ্যালু রয়েছে, আমি এটাকে আই স্টার দিয়ে দিলাম, যেই ভ্যালুতে চ্যুতিকোণটা মিনিমাম হয়ে যাচ্ছে, তখন চ্যুতিটা হয়ে যাচ্ছে ডেল্টা মিনিমাম। এবং তারপরে যখন আপতন কোণ আরো বাড়ছে তখন আবার চ্যুতিকোণটা বেড়ে যাচ্ছে। তোরা প্রত্যেকে জানিস, আমরা জানি ডেল্টা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই, যখন আই ওয়ান ইকুয়াল টু আই টু ইকুয়াল টু আই হয়ে যায় তখনই ডেল্টাটা ডেল্টা মিনিমাম ইকুয়াল টু 2 ইন্টু আই হয়ে যায়। 2 ইন্টু আই কেন? আই প্লাস আই, দুটোকে তো আই ধরে নিয়েছি, তাহলে আই প্লাস আই 2i হয়ে গেল। ক্লিয়ার আছে? এটা তুই অনেক সময় অঙ্ক দেয় ভাই। ভিআই এবং আইভি লেখচিত্র খুব ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য, খুব মানে খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু স্লোপ গুলো বহু 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 টেস্ট পেপারের মধ্যে আমি দিতে দেখেছি। কি কি আছে দেখ, আমরা প্রত্যেকে জানি ওহমের সূত্রানুযায়ী বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা পরস্পরের সমানুপাতিক, একদম ক্লিয়ার।
যদি আমি এই সমানুপাতিক চিহ্নটাকে তুলি তাহলে একটা ধ্রুবক চলে আসে, যেটাকে আমরা আর বা রোধ বলে থাকি। তাহলে আমি যদি এইখানে তোকে প্লট করতে দিই, তুই বলবি দাদা এ আবার তুমি কি দিচ্ছ, এটা আবার কঠিন। ভি ভার্সেস আই প্লট কর। তোরা সবাই বুঝতে পারছিস যে এই প্লটটা মূলবিন্দুগামী সরলরেখা হবে, যেটা উপরের দিকে উঠছে এবং যেখানে স্লোপ আর। একদম ক্লিয়ার। যখনই তোকে লেখচিত্রটা দিয়ে দেবে আইভি, তুই জানিস ভি ইকুয়াল টু আর ইন্টু আই। আমি যদি তোকে বলি তাহলে আই ইকুয়াল টু লেখা যায় না ভি বাই আর? একদমই তাই, লেখা যায়। দাদা এইটাকে অ্যাকচুয়ালি লেখা আছে আই ইকুয়াল টু 1/r ইন্টু ভি, রাইট? আমি বললাম একদম, মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স এখানেও আছে। একদমই তাই। তাহলে এইটার যখন আমি প্লটটা করব, এখানে আই দেব ওয়াই অ্যাক্সিসে, কারণ আই আগে আছে, পরে ভি আছে বলে ভিটা আমি পরে দেব। আমি বললাম একদম। তার মানে দাদা এইটাও তো মূলবিন্দুগামী সরলরেখা। আমি বললাম হ্যাঁ রে ভাই, তাহলে কঠিনটা কোথায়? কঠিন হচ্ছে স্লোপটা। এর যে স্লোপ আছে সেটা কিন্তু 1/r, এবং মাধ্যমিকে তোকে প্রশ্নটা এইভাবেই দেবে যে কোন ক্ষেত্রে স্লোপের মান কোনটা হবে, কোন ক্ষেত্রে স্লোপ কোনটা। এর ক্ষেত্রে স্লোপটা রোধ, এর ক্ষেত্রে স্লোপটা কিন্তু পরিবাহিতা। খুব সাবধান, এই জায়গাটা থেকে কিন্তু টুইস্টিং প্রশ্ন আসতে পারে এবছরে। খুব সাবধান। টুইস্টিং কি কথা আমি জানি না, তবে টুইস্টিং প্রশ্ন খুব ভালো প্রশ্ন, মানে খুব 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 স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন আসতে পারে এখান থেকে। কোনো একটা অঙ্ক টঙ্ক দিয়ে দিতে পারে। আমি একটা দেখবি করেছিলাম এখানে 10 এর সামথিং একটা অঙ্ক করিয়েছিলাম কোন একটা সেটের মধ্যে। এবার কি আছে, পরিবাহী, অর্ধ পরিবাহী, অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা। এ তো আমি কিছুদিন আগেই করে দিলাম, কুইক রিক্যাপও করিয়েছি। তারপরে যে 20খানা কোশ্চেন চলতরি দিলাম, চলতরিতে মোস্ট ইম্পর্টেন্ট 20 কোশ্চেন, সেখানেও তো এটা করিয়ে দিয়েছি। তোরা প্রত্যেকে জানিস পরিবাহীর ক্ষেত্রে যদি বলি, আমি কিছু লিখছি না, পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা সম্পর্ক এইরকম ভাবে রোধাঙ্ক উষ্ণতার সাথে সাথে বাড়তে থাকে। যদি আমি তোকে বলি অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কেমন হয়, তাহলে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে ব্যস্তানুপাতিক হয় সমপরাবৃত্ত। যদি তোকে আমি বলি মোস্ট ইম্পর্টেন্ট অতি পরিবাহীর ক্ষেত্রে কেমন হয়, অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্কটা একটা বিশেষ উষ্ণতার নিচে প্রায় প্রায় শূন্যের নিকটবর্তী হয়ে যায়, এবং দ্যাট বিশেষ উষ্ণতা ইজ নোন অ্যাজ দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট তাপমাত্রা। সংকট তাপমাত্রার নিচে রোধাঙ্কটা হঠাৎ করে শূন্যের নিকটবর্তী হয়ে যায়। পারদের ক্ষেত্রে সংকট তাপমাত্রা ভ্যালুটা নিচে কমেন্ট করে জানাও। নেক্সট, সমপ্রবাহ আর পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে প্রবাহ মাত্রা বনাম সময়ের লেখচিত্র। ভাই ভাই ভাই, এ তো ভীষণ সোজা। আমি দত্তকে বললাম সমপ্রবাহের ক্ষেত্রে, তাহলে সমপ্রবাহে কি হয়, প্রবাহ মাত্রাটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয় না। তার মানে যদি আমি বলি প্রবাহ মাত্রা বনাম টাইম, তাহলে কোনোভাবেই তুই দেখতে পাবি যে এই গ্রাফটা সবসময় এরকম থাকছে। কোনোভাবেই প্রবাহ মাত্রাটা টাইমের সাথে না মান না দিক কোনোটাতেই চেঞ্জ হচ্ছে না, একই রকম থেকে যাচ্ছে। আর যদি তোকে বলি পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে কি হয়, পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে প্রবাহ মাত্রা বনাম সময়ের লেখচিত্রটা আগের মতোই, জাস্ট একটা লাইন টানবি, টেনে লাইনের উপর থেকে জাস্ট একটু জিগজ্যাগ করে দেবে, এই ঢেউ 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 ঢেউ। কেন? তার কারণ পর্যায়ক্রমে মান এবং দিকে প্রবাহ মাত্রাটা বদলে যাচ্ছে সময়ের সাথে সাথে, তাই না? ওই কারণে আমরা একটু ঢেউ ঢেউ করে দিলাম, গল্প শেষ। এছাড়া তোমাদের ফিজিক্যাল সায়েন্সে আর তেমন কোনো লেখচিত্র আমার চোখে তো পড়েনি। যদি তোমাদের চোখে পড়ে থাকে নিচে কমেন্ট করবে, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। আজকের মতো এখানেই, সবাই খুব ভালো থাকিস। ভিডিওটা আমি আশা করবো প্রত্যেকে পুরোটা শেষ পর্যন্ত দেখেছিস। তোদের জন্য আর কি কি করতে হবে আমাকে বলিস, জাস্ট একটা লিস্ট বানিয়ে আমাকে পাঠা যে তোর এগুলো এগুলো লাগবে, আমি করে দেবো। আমার কাছে লিস্ট এসে এসএকিউ ম্যারাথন করে দেবো, আমার কাছে লিস্ট এসে রাসায়নিক গণনা করে দেবো, গ্যারেন্টি দিয়ে বলছি করে দেবো। আমার কাছে লিস্ট এসেছিল আলোর সব প্রমাণ, আলোর সব প্রমাণ অলরেডি আমার করে দেওয়া আছে, ভিডিওটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আর কি এসেছিল আমার কাছে লিস্ট? এসেছিল হচ্ছে এমসিকিউ ভিএসএকিউ এর একটা, এমসিকিউ ভিএসএকিউ এর একটা টোটাল ম্যারাথন 100টা কোশ্চেনের করব, পরীক্ষার আগে আগে করব। আরেকটা এসছে ফুল সিলেবাস ম্যারাথন, আরেকটা রিকোয়েস্ট এসছে অঙ্কের ম্যারাথন। ঠিক আছে, অঙ্কের আর ফুল সিলেবাসেরটা আমার মাথার মধ্যে আছে। সবকটা চ্যাপ্টার থেকে অঙ্ক নেব, গোটা 30 অঙ্ক নেবো, খুব জোর 30টা অঙ্ক, পুরো সেট গুলো ঘাটবো, টেস্ট পেপার ঘাটবো, সব থেকে একদম পারফেক্ট সেট বানাবো, 30খানা অঙ্ক নেবো, 30টা অঙ্ক সলভ করে দেবো। ওই টাইপের যে কোনো অঙ্কটি করে দিতে পারি পরীক্ষায়, এমনি করেই করবো। জাস্ট প্র্যাকটিসের জন্য, লাস্ট মিনিট প্র্যাকটিসের জন্য ওই সেশনটা সবার জন্য থাকবে, একদম প্রপার অঙ্কে রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এখানেই। প্রত্যেকে ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা।